হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু অল। তো আজকে আমরা ক্লাস 7 এর যে আগের ক্লাসটা করেছিলাম তারপর থেকে কন্টিনিউ করব। তো আগের ক্লাসটা যদি না দেখে থাকো তাহলে অতি অবশ্যই আগের ক্লাসটা গিয়ে দেখে এসো, ঠিক আছে? তো আজকে আমরা তারপর থেকে কন্টিনিউ করব। তো আগের দিন আমরা দেখেছিলাম যে দুটো আয়ন দেখেছিলাম, ঠিক আছে? এক মিনিট। দুটো আয়ন দেখেছিলাম, এক হচ্ছে যে ক্যাটায়ন, যেটা হচ্ছে Na প্লাস আয়ন। তো Na প্লাস আয়ন কি করেছিল, এইখানে প্রথম অরবিটে প্রথম কক্ষপথে দুটো, তারপরেরটায় 8টা, 1 2 3 4 5 6 7 8, আর লাস্টের অরবিটে একটা, টোটাল 11টা। এটা কার স্ট্রাকচার, কার গঠন? সেটা হচ্ছে সোডিয়াম পরমাণু। আর ক্লোরিনের যদি বলি আমরা, তাহলে ক্লোরিনের হচ্ছে 17, তাই তো? তাহলে ক্লোরিনের যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি সেটা কিরকম হবে? প্রথমটাই হচ্ছে দুটো, তারপরেরটাই হচ্ছে 8টা, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা, আর তারপরেরটাই কটা থাকবে? 7টা, কারণ টোটাল হচ্ছে ক্লোরিনের 17টা। তাহলে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা, 7টা থাকবে, ঠিক আছে? 8টা না, 7টা থাকবে। তাহলে এইটা হচ্ছে Cl পরমাণুর গঠন। এইবার আমরা দেখেছিলাম যে অষ্টক পূর্তি করার জন্য সোডিয়াম কি করছিল, যে বাইরের কক্ষপথে যে ইলেকট্রনটা আছে সেই ইলেকট্রনটাকে বাইরে বের করে দিচ্ছিল, দিয়ে সোডিয়ামটা হয়ে যাচ্ছে কি, সোডিয়াম পরমাণুটা হয়ে যাচ্ছে সোডিয়াম আয়ন, এবং এটা হবে Na প্লাস আয়ন। তাহলে এই যে ইলেকট্রনটা ত্যাগ করলো, এই ইলেকট্রনটা কোথায় যাবে? এর দেখো একটা ইলেকট্রন লাগবে, আমরা দেখেছিলাম যে ক্লোরিনের ক্ষেত্রে একটা ইলেকট্রন হচ্ছে লাগবে। তাহলে এই যে ইলেকট্রনটা, এটা এইখানে এসে ঢুকে যাবে। তাহলে কি হলো, এই ইলেকট্রনটা দিল আর এই ইলেকট্রনটা নিল। এখন দেখো দুজনেরই লাস্ট অরবিটে কিন্তু 8টা করে হয়ে গেছে, ঠিক আছে? এখন দুজনেরই লাস্ট অরবিটে বা লাস্ট কক্ষপথে 8টা করে হয়ে গেছে। 1 2 3 4 5 6 7, এটা হবে না। 1 2 3 4 5 6 7, এইটা ক্লোরিনের নিজস্ব। আর এই যে রাউন্ড করে দিয়েছি, এইটা হচ্ছে কি করেছে, সোডিয়াম ক্লোরিনকে দিয়েছে, দিয়ে ক্লোরিন একটা আয়ন নিয়ে কি হচ্ছে, Cl মাইনাস হচ্ছে। এইবার মনে রাখতে হবে যে প্লাস মাইনাস যদি বিপরীতধর্মী আধান হয় তাহলে একে অন্যকে কি করবে, আকর্ষণ করে টেনে নেবে। তাহলে Na প্লাস আর Cl মাইনাস এরা একসঙ্গে যুক্ত হয়ে কি করছে, NaCl যৌগটাকে গঠন করছে। তাহলে আগের দিন ক্লাসে যে কোশ্চেনটা আমরা তুলেছিলাম যে এই যে 8টা ইলেকট্রন করছে, এই ইলেকট্রনটা পাচ্ছে কোথা থেকে, সেটা বোঝা গেল। কোথা থেকে আসছে না, সোডিয়াম পরমাণু একে ডোনেট করছে বা দান করছে। বেশ, এইবার দেখো তোমাদের বইয়ের কিছু হচ্ছে যে যৌগের সংকেত দেওয়া আছে, সেগুলোকে মুখস্থ করতে হবে। তার মধ্যে কিছু হচ্ছে আগের দিন লিখে দিয়েছিলাম, যেমন সোডিয়াম ক্লোরাইড NaCl, তারপরে জল হচ্ছে H2O, ঠিক আছে? তারপরে তোমাদের হচ্ছে মিথেন লিখে দিয়েছিলাম CH4, তারপরে NH3, এটা হচ্ছে অ্যামোনিয়া, ঠিক আছে? তো এইগুলো একটু মনে রাখবে। এইবার দেখো আমরা যোজ্যতা জিনিসটা একটু বোঝার চেষ্টা করব, ঠিক আছে? কেননা যখন আমরা এই যৌগের সংকেতগুলো বানাবো তখন যোজ্যতাটা জানা থাকলে তোমাদের অনেক সুবিধা হবে, সুতরাং যোজ্যতাটা আমাদের জেনে রাখা দরকার, ঠিক আছে? তো যোজ্যতা আমরা কিভাবে বের করব? দেখো, এই যে সোডিয়াম আমরা দেখলাম, সোডিয়াম কটা ইলেকট্রন ত্যাগ করলো? একটা ইলেকট্রন ত্যাগ করলো, তাহলে সোডিয়ামের যোজ্যতা কত হয়ে যাবে? 1।
তারপরে হচ্ছে ক্লোরিন। ক্লোরিন কি করলো, একটা ইলেকট্রন নিল, তাহলে এর যোজ্যতা হয়ে যাবে 1। এখানে আমরা এখন সাইন দেবো না, ঠিক আছে, প্লাস মাইনাস সাইন দেবো না, জাস্ট সংখ্যাটা দেখো। এইটা হচ্ছে ক্লোরিনের ক্ষেত্রে 1। নেক্সট হচ্ছে ধরো তোমাকে জিজ্ঞাসা করলো ক্যালসিয়াম, ক্যালসিয়ামের যোজ্যতা কত হবে, সঙ্গে সঙ্গে তোমাদের ইলেকট্রন বিন্যাসটা করে নিতে হবে 2 8 8 2। তাহলে কি করবে, লাস্টের অরবিটে দুটো ইলেকট্রন বাদ দিয়ে ছেড়ে দেবে, তাহলে কি হয়ে যাবে, এর যোজ্যতা কত হয়ে যাবে 2। বুঝা গেছে? এদের যোজ্যতা গুলো কিভাবে বের করতে পারবো। তারপর ধরো তোমাকে বললো অ্যালুমিনিয়ামের যোজ্যতা কত, সঙ্গে সঙ্গে তোমার 13 মুখস্থ আছে, 13 যদি মুখস্থ থাকে তাহলে তার ইলেকট্রন বিন্যাস কত হবে 2 8 3। তাহলে লাস্ট অরবিটে কটা আছে, 3টে আছে, তাহলে 3টে কি করবে, ছেড়ে দেবে, 3টে ছেড়ে দিলে যোজ্যতা কত হয়ে যাবে 3। বুঝা গেছে? এইভাবে যোজ্যতা আমরা করতে পারবো। তারপর ধরো কার্বন, কার্বনের ক্ষেত্রে কি রয়েছে, কার্বনের ক্ষেত্রে হচ্ছে 6, তাহলে 6 হলে ইলেকট্রন বিন্যাস কি হবে 2 2 4। তাহলে কি করবে, 4টে ইলেকট্রন নিতেও পারে আবার 4টে ইলেকট্রন দিতেও পারে, ঠিক আছে। তাহলে কার্বনের ক্ষেত্রে যোজ্যতা কত হয়ে যাবে 4, কারণ 4 আর 4 হচ্ছে 8 হয়ে যাবে, আর এই 4টে যদি ছেড়ে দেয় তাহলে লাস্ট অরবিটে দুটো পড়ে থাকবে, ঠিক আছে। তাহলে প্রথম অরবিটে জানি যে আমরা ম্যাক্সিমাম দুটোই থাকতে পারে, ঠিক আছে, প্রথম অরবিটে কিন্তু 8টা থাকতে পারবে না, প্রথম অরবিটে ম্যাক্সিমাম দুটোই থাকতে পারবে। বেশ, এইবার হচ্ছে যে আশ আর ইক, ঠিক আছে, আশ আর ইক, কিছু কিছু মৌল আছে যেমন ধরো আয়রন, আয়রনের দুটো যোজ্যতা হয়, ঠিক আছে, আয়রনের সাধারণত দুটো যোজ্যতা হয়, একটা হচ্ছে 2 আর একটা হচ্ছে 3। এবার যেটা কম হবে সেটাকে আমরা বলবো আশ, আর যেটা বেশি হবে সেটাকে আমরা বলবো ইক। তাহলে আয়রনের যোজ্যতা যখন আমার 2 হবে তখন সেটাকে বলবো ফেরাস, আর আয়রনের যোজ্যতা যখন 3 হবে তখন সেটাকে বলবো ফেরিক। বোঝা গেছে? বেশ, এবার দেখো যোজ্যতাটা কিভাবে বুঝবো আমরা। ধরো এরকম একটা তোমাকে সংকেত দিয়ে দিল, ঠিক আছে, তাহলে এইখানে তোমাকে যদি জিজ্ঞাসা করে আয়রনের যোজ্যতা কত, এরকম দেবে, ঠিক আছে, এখানে জিজ্ঞাসা করবে যে আয়রনের যোজ্যতা কত, তখন যোজ্যতা বের করার নিয়ম হচ্ছে ক্রসে, মানে আয়রনের বললে এটা এর নিচে যেটা আছে সেটা আয়রনের হবে, আর অক্সিজেনের বললে এর নিচে যেটা আছে সেটা হচ্ছে অক্সিজেনের হবে। তাহলে আয়রনের যদি যোজ্যতা জিজ্ঞাসা করে তাহলে এখন কত হয়ে যাবে, আয়রনের যোজ্যতা এখানে কত 3, আর এখানে অক্সিজেনের যোজ্যতা কত, অক্সিজেনের যোজ্যতা এখানে হচ্ছে 2। বোঝা গেছে? এখানে অক্সিজেনের যোজ্যতা হচ্ছে 2 আর আয়রনের যোজ্যতা হচ্ছে 3। তাহলে এর নামটা কি হয়ে যাবে, আর আয়রনের যোজ্যতা যদি 3 হয় তাকে আমরা কি বলেছি, ফেরিক, তাহলে নামটা কি হয়ে যাবে ফেরিক অক্সাইড, ফেরিক অক্সাইড। বেশ, এইবার দেখো এইখানে আয়রনের যোজ্যতা কত বলো, এইখানে আয়রনের যোজ্যতা হচ্ছে, তাহলে এরটা এর হবে আর এরটা এর হবে, তাহলে এখানে অক্সিজেনের যোজ্যতা 2 এবং আয়রনের যোজ্যতা হচ্ছে 2, তাহলে 2 হলে কি বলেছি তার নাম কি হয়ে যাবে ফেরাস অক্সাইড, ফেরাস অক্সাইড। এইবার দেখো এখানে দুটোই 2 আর 2 আছে, ঠিক আছে, এই জন্য এই দুটোকে আমরা ক্যান্সেল করে দিতে পারি, সেম সেম যদি থাকে সেটাকে আমরা সব সময় চাইবো যেটাকে সব থেকে মানে সিম্পল ভগ্নাংশে নিয়ে আসতে, ঠিক আছে, এটা 2 আর এটা 2 কেটে যাবে, তাহলে এইটা দেখতে কিরকম হয়ে যাবে এখন FeO, তাহলে এইটা হচ্ছে ফেরাস অক্সাইডের সংকেত, ঠিক আছে, বইয়ে দেখবে এই 2টা লেখা থাকবে না, কারণ এই 2টা হচ্ছে যে ক্যান্সেল হয়ে যাবে, কিন্তু এখানে যদি তুমি লিখে দাও যে আয়রনের যোজ্যতা 1, কারণ এখানে 1 আছে এখানে 1 আছে, এইখান থেকে দেখে মনে হচ্ছে, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে, কারণ অক্সিজেনের যোজ্যতা হচ্ছে অলওয়েজ 2, তাহলে এখান থেকে আমরা 2 এবং 2 এখানে কিন্তু আছে, সেটা ক্যান্সেল করা আছে, তাহলে বুঝে করতে হবে জিনিসটা, এইখানে যদি এরকম দেয় তাহলে সেখানে আয়রনের যোজ্যতা কিন্তু 2 হয়ে যাবে। এইবার দেখো তোমাকে যদি জিজ্ঞাসা করে, এটা তো গেল আয়রনের আশ এবং ইক,
এরকম আরো কিছু দিচ্ছি, সেগুলো তোমরা ট্রাই করো। যেমন ধরো কার্বন ডাইঅক্সাইড। আচ্ছা, কার্বন ডাইঅক্সাইডের আগে ওয়াটারটা দেখো, ধরো ওয়াটার H2O, H2A হাইড্রোজেনের মানে অক্সিজেনের যোজ্যতা কত? তাহলে এইটা হবে অক্সিজেনের, আর এইটা সরি এইটা অক্সিজেনের হবে, আর এইটা হচ্ছে হাইড্রোজেনের হবে। তাহলে হাইড্রোজেনের হচ্ছে 1, এর তলায় কিছু নেই মানে হচ্ছে 1 আছে, তাহলে 1, আর অক্সিজেনেরটা হচ্ছে 2। এবার এইটা বলো অ্যামোনিয়া, তাহলে নাইট্রোজেনের 3, হাইড্রোজেনের নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে হাইড্রোজেনের 1। বোঝা গেছে? এইভাবে যোজ্যতাগুলো করে আমরা বের করতে পারি। এইবার দেখো অক্সিজেনটা 2, এটা সবসময় মনে রাখবে, অক্সিজেনের যোজ্যতাটা অলওয়েজ মনে রাখবে 2, কারণ এটা অনেক জায়গায় কাজে লাগবে। যেমন ধরো এই যে দিল কার্বন ডাইঅক্সাইড, ঠিক আছে, তো এখানে জিজ্ঞাসা করলো যে অক্সিজেনের যোজ্যতা কত, ঠিক আছে, তাহলে অক্সিজেনের যোজ্যতা এখানে কিন্তু আমরা জানি 2 হয়, তাহলে এটাকে যদি সাজিয়ে নিই, দেখো এখানে যদি তোমাকে জিজ্ঞাসা করে যে কার্বনের যোজ্যতা কত, তুমি লিখে দিলে এখানে 2 আছে, তাহলে কার্বনের যোজ্যতা 2, তো এটা কিন্তু ভুল হয়ে যাবে, ঠিক আছে, এখানে কার্বনের যোজ্যতা কিন্তু 2 নয়, কেন আমরা জানি যে অক্সিজেনের যোজ্যতা হচ্ছে অলওয়েজ 2 হবে, তাহলে এইটাকে 2 বানাতে হবে, কারণ এইটার অক্সিজেনের যোজ্যতা হচ্ছে এর নিচেরটা, তাহলে এইটা 2 বানিয়ে দাও, তাহলে দুটো এখানে 1 আছে, কিছু নেই মানে 1 আছে, তাহলে এটাকে দুটোকে আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিচ্ছি, তাহলে এটা 2 হয়ে গেল, এটা কি হবে 4 হয়ে গেল। তাহলে এখন দেখো অক্সিজেনের যোজ্যতা কত হয়ে যাচ্ছে 2, আর কার্বনের যোজ্যতা কত হয়ে যাচ্ছে 4, তাহলে এখানে কার্বনের যোজ্যতা কত হবে 4, তাহলে এখানে কার্বনের যোজ্যতা হয়ে যাবে 4। বুঝা গেছে? এইবার দেখো বইয়ে কিছু হচ্ছে যে রয়েছে তোমাদের, সেগুলো আমি একটু বলে দিই। যেমন ধরো রয়েছে পটাশিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, তাহলে পটাশিয়ামের আমরা জানি কে, তাহলে পটাশিয়াম ক্লোরাইডের সংকেত কি যাবে কে সিএল, কে সিএল। যদি জিজ্ঞাসা করে এর মধ্যে কি কি মৌল রয়েছে, তাহলে আমরা লিখবো কি পটাশিয়াম, কে মানে হচ্ছে পটাশিয়াম, আর হচ্ছে সিএল মানে হচ্ছে ক্লোরিন, তাহলে এর মধ্যে কি কি মৌল আছে পটাশিয়াম অ্যান্ড ক্লোরিন। তারপরে রয়েছে দেখো তোমাদের, ঠিক আছে, এবার তোমাকে বললো ধরো ক্যালসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড, তাহলে কি হবে ক্যালসিয়াম মানে সিএ, আর ক্লোরাইড মানে ক্লোরিন থাকবে, তাহলে সিএল। এবার দেখো ক্যালসিয়ামের যোজ্যতা 2 হয়, তাহলে এখানে 2 লিখতে হবে, CaCl2, CaCl2। তারপরে অ্যালুমিনিয়াম ক্লোরাইড যদি বলে Al, অ্যালুমিনিয়ামের যোজ্যতা কত হয় 3, তাহলে Cl এর নিচে কত হবে 3, তাহলে AlCl3, এটা হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এটা হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড। এবার যদি বলে ম্যাগনেসিয়াম ক্লোরাইড, তাহলে ম্যাগনেসিয়ামের যোজ্যতা কত হচ্ছে 2, তাহলে এখান থেকে 2 হয়ে যাবে। এই জন্য ইলেকট্রন কনফিগারেশন বা ইলেকট্রন বিন্যাস যেটা আছে এইটা আগে ভালো করে বুঝতে হবে, তাহলে এগুলো তোমাদের কাছে খুবই হচ্ছে ইজি হয়ে যাবে। নেক্সট দেখো যেটা আছে, হ্যাঁ আস আর ইকের মধ্যে আর একটা পড়তে হবে, দুটো পড়তে হবে, আয়রন আর একটা হচ্ছে তোমাদের কপার মানে তামা, ঠিক আছে। তামার ক্ষেত্রে দুটো যোজ্যতা হয়, একটা হচ্ছে 1, যেটাকে আমরা কম বলে আস বলবো, আর একটা যোজ্যতা হবে 2, যেটা বেশি সেই জন্য এটাকে আমরা ইক বলবো, ঠিক আছে। তাহলে 1 হলে আস আর 2 হলে হচ্ছে ইক বলবো। যেমন ধরো Cu2O, এটার নাম কি হবে, তাহলে এখানে অক্সিজেনের যোজ্যতা কত হচ্ছে, অক্সিজেনের যোজ্যতা দেখো 2, আর কপারের যোজ্যতা কত, কিছু নিচে কিছু নেই মানে হচ্ছে 1 আছে, তাহলে কপারের যোজ্যতা 1, তাহলে কপারের যোজ্যতা 1 হলে তারকে কি বলেছি আস যোগ করতে হবে, তাহলে কিউ প্লাস অক্সাইড, লাস্টে ও থাকলে সবসময় আমরা অক্সাইড বলবো, তাহলে কিউ প্লাস অক্সাইড, এটার নাম হয়ে যাবে কিউ প্লাস অক্সাইড। এইবার এইটা বলো Cu2O2, তাহলে এখানে কপারের ভ্যালেন্সি কত, কপারের যোজ্যতা হচ্ছে 2, আচ্ছা যোজ্যতার ইংলিশ টার্ম হচ্ছে ভ্যালেন্সি,
ইংলিশ টার্মগুলোর সঙ্গে একটু পরিচিত থাকতে হবে, নাহলে অসুবিধা হবে। নেক্সট হচ্ছে কপারের এখানে যোজ্যতা হচ্ছে 2 আর অক্সিজেনের হচ্ছে 2। তাহলে এটার নাম কি হয়ে যাবে? যোজ্যতা যদি 2 হয় তাহলে ইক হবে, তাহলে কিউপ্রিক অক্সাইড। এইবার দেখো 2 2 আছে, আমরা ক্যান্সেল করে দিতে পারি। যখন কিউপ্রিক অক্সাইড থাকবে তখন সব সময় সিম্পল ফর্মে লিখতে হবে। তাহলে এটার সংকেত কিন্তু CuO, এটা সংকেত হয়ে যাবে CuO। আচ্ছা নেক্সট কি আছে তোমাদের? আর দুটো আছে, একটা হচ্ছে সিলভার ক্লোরাইড আর একটা হচ্ছে লেড ক্লোরাইড। তাহলে সিলভার হচ্ছে Ag আর ক্লোরাইড মানে ক্লোরিন Cl। এখানে দুজনেরই যোজ্যতা হচ্ছে 1 1, সেজন্য কিছু লেখা হয় না, ঠিক আছে। সিলভার ক্লোরাইড আর একটা হচ্ছে লেড ক্লোরাইড PbCl2। এখানে লেডের যোজ্যতা হচ্ছে 2 আর ক্লোরিনের যোজ্যতা হচ্ছে 1। তো এই কোটা তোমাদের বইয়ের মধ্যে রয়েছে, ঠিক আছে। তো প্রত্যেকটাই আমি ডিসকাস করে দিলাম। বেশ, নেক্সট যেটা আছে তোমাদের, আচ্ছা এবার বলো যে কার্বন টেট্রাফ্লোরাইড। তোমাকে একটা কোশ্চেন দিল, ধরো কার্বন টেট্রাফ্লোরাইড এখানে এগুলো জানো নিশ্চয়ই, আশা করি, নাহলে বলে দিচ্ছি। 1 থাকলে মোনো, 2 থাকলে ডাই, এটা লিখে নেবে, 2 থাকলে ডাই, 3 থাকলে ট্রাই, আর 4 থাকলে টেট্রা। আর 5 থাকলে হচ্ছে পেন্টা। এইগুলা করলেই হয়ে যাবে 1 থেকে 5 পর্যন্ত। তাহলে দেখো এটার নাম আমরা কি করে বলবো? কার্বন সি, এটা জানো তো আমরা কার্বন। আর ক্লোরিন কটা আছে? 4টে, সেই জন্য এটাকে আমরা কি বলবো? কার্বন টেট্রা ক্লোরাইড। এর নামটা কি হয়ে যাবে? কার্বন টেট্রা ক্লোরাইড। বোঝা গেছে? এইটা কিন্তু লিখে রাখবে। তাহলে এখানে বলো, এখানে কার্বনের যোজ্যতা কত? কার্বনের যোজ্যতা হচ্ছে 4 আর ক্লোরিনের যোজ্যতা কত? ক্লোরিনের যোজ্যতা হচ্ছে 1, কিছু নিচে নেই মানে 1। এইবার তোমাকে এখানে জিজ্ঞাসা করলো যে কার্বন টেট্রা ক্লোরাইডের মধ্যে মোট কতগুলি পরমাণু আছে। তাহলে পরমাণু দেখো, কার্বনের 1টা আছে আর ক্লোরিনের হচ্ছে 4টে আছে। তাহলে 1 + 4 মানে টোটাল হচ্ছে 5। ঠিক আছে, এই জিনিসটা গুলিয়ে না যায়, অনেকের গুলিয়ে যায়। মনে রাখবে যে যখন পরমাণু বলবে তখন নিচে নিচে যেটা আছে সেইটা লিখবো, তখন কিন্তু ক্রসে যাব না। যখন যোজ্যতা বলবে তখন ক্রসে যাব। এইটার সঙ্গে হবে যোজ্যতা এইটা, আর এইটার সঙ্গে যোজ্যতা এইটা। কিন্তু তোমাদেরকে যদি জিজ্ঞাসা করে মোট পরমাণুর সংখ্যা, তখন যার নিচে যেটা আছে সেইটাই তার পরমাণুর সংখ্যা। এখানে কার্বন পরমাণু আছে 1টি এবং ক্লোরিন পরমাণু আছে 4টি, তাহলে মোট হচ্ছে 5টি। এইবার বলো এইটার নাম তাহলে কি হবে? দেখো এস মানে আমরা পড়েছি সালফার, আর 3 থাকলে কি বললাম? ট্রাই, আর ও হলে কি বললাম? অক্সাইড। সালফার ট্রাই অক্সাইড। বোঝা গেছে? এর নামটা হয়ে যাবে সালফার ট্রাই অক্সাইড। এইটার নাম কি? আচ্ছা এগুলো রেডিকেল যখন আসবে তখন পড়াবো। আচ্ছা এটা পরে পড়া হচ্ছে। এবার বলো এইটা কি হবে? SO2। তাহলে দেখো এখানে সালফার, শুধু অক্সিজেনটা দুটো আছে, তাহলে এই ট্রাইয়ের জায়গায় ডাই হয়ে যাবে। তাহলে এটার নাম কি হয়ে যাবে? সালফার ডাই অক্সাইড। সালফার ডাই অক্সাইড। তারপরে দেখো
এটার নাম কি হবে? তাহলে পি মানে হচ্ছে ফসফরাস, আর 5 মানে কি বললাম? পেন্টা, আর সিএল থাকলে ক্লোরাইড। তাহলে এটার নাম কি হয়ে যাবে? ফসফরাস পেন্টা ক্লোরাইড। ফসফরাস পেন্টা ক্লোরাইড। আচ্ছা, এবার যেটা তোমাদের পড়াবো সেটা হচ্ছে মূলক। মূলক যেটার ইংলিশ টার্ম হচ্ছে রেডিক্যাল। ঠিক আছে, তো মূলক কোনগুলোকে বলবো? তো কিছু কিছু মূলকের নাম তোমাদের দেওয়া আছে, আমরা একটা এক্সাম্পল দিয়ে বুঝি, একটা উদাহরণ দিয়ে বুঝি, তাহলে বুঝতে হচ্ছে অনেক সুবিধা হবে। যেমন ধরো এইটা, এইটা হচ্ছে সালফেট মূলক। মূলকগুলোকে একটু পরে মুখস্থ করতে হবে, তোমাদের বইয়ের মধ্যে একটা দেখবে টেবিল দেওয়া আছে, ওই টেবিলটা একটু মুখস্থ করতে হবে, কিন্তু বুঝে মুখস্থ করতে হবে। তো এটা হচ্ছে সালফেট মূলক। ঠিক আছে, তাহলে এখানে দেখো আয়নের সঙ্গে যে ডিফারেন্স মেনলি সেটা হচ্ছে এখানে কিন্তু সালফার এবং অক্সিজেন দুটো রয়েছে। ঠিক আছে, কিন্তু আমরা আয়নের ক্ষেত্রে কি দেখেছিলাম? সিএল মাইনাস একটাই ছিল, একটা মৌলেরই আয়ন ছিল, যেমন ক্লোরিন। কিন্তু এখানে দেখো দুটো মৌল কিন্তু মিশে রয়েছে, একটা সালফার, একটা হচ্ছে অক্সিজেন। তাহলে এইগুলোকে হচ্ছে আমরা মূলক বলবো। ঠিক আছে, এবার মূলকের যে চার্জটা সেটা মাথায় লেখা হচ্ছে। তাহলে এইখানে SO4 2 মাইনাস, তাহলে এইটা কি বোঝাচ্ছে? এর চার্জটাকে বোঝাচ্ছে, মানে -2 হচ্ছে চার্জ। ঠিক আছে, -2 হচ্ছে এর চার্জ। এবার দেখো বইয়ে কি কি মূলক রয়েছে। যে মূলকগুলোকে তোমাদের পড়তে হবে সেইগুলো একটু আমি লিখে দিই। যেমন ধরো OH মাইনাস, এই মূলকটার নাম হচ্ছে হাইড্রক্সাইড। তারপরে হচ্ছে তোমাদের CO3 2 মাইনাস, এটা হচ্ছে কার্বনেট মূলক। তারপরে হচ্ছে HCO3 মাইনাস, এটা হচ্ছে বাইকার্বনেট মূলক। বাইকার্বনেট মূলক। তারপর হচ্ছে NH, আচ্ছা দাঁড়াও, আর কি রয়েছে? এটা রয়েছে, হ্যাঁ অ্যামোনিয়াম, এটা আছে বইয়ে। তাহলে এটা হচ্ছে NH4+, এটার নাম হচ্ছে অ্যামোনিয়াম। অ্যামোনিয়াম। তাহলে এদের আধানগুলো কিভাবে লিখবে বোঝা গেছে, মাথায় যেটা আছে সেইটা। এর আধান কত? -1, -1 একক। ঠিক আছে, পুরো কথাটা হবে -1 একক। তারপরে এটা লিখবে -2, এটা লিখবে -1, এটা হবে +1। এইভাবে আধানগুলো তোমরা লিখতে পারবে। বেশ, হ্যাঁ আর একটা আছে, সেটা হচ্ছে ফসফেট। ফসফেটটা হচ্ছে PO4 3-, এটা হচ্ছে ফসফেট। তাহলে এর যদি আধান জিজ্ঞাসা করে, মাথায় যেটা আছে -3 একক। বেশ, এই রেডিকল গুলো আগে মুখস্থ রাখতে হবে, নাহলে তোমরা যখন সংকেত বানাবে তখন হচ্ছে যে অসুবিধা হবে। ঠিক আছে,
আর একটা আছে, এটা আসে না অতটা, কিন্তু জাস্ট এটা জেনে রাখো যে Cr2O7, এটা 2-, ঠিক আছে, এটা হচ্ছে ডাইক্রোমেট, এটা হচ্ছে ডাইক্রোমেট, ঠিক আছে। এবার নামগুলোকে তোমাদের জাস্ট প্র্যাকটিসের মাধ্যমে মনে রাখতে হবে, কেননা প্র্যাকটিস ছাড়া হচ্ছে কোনো বিকল্প নেই, সুতরাং প্র্যাকটিস তোমাদেরকে করতেই হবে। আমি কিছু নাম বলে দিচ্ছি যেগুলো ইম্পর্টেন্ট, আর বাকিগুলো তোমরা বই থেকে তো পেয়ে যাবে। যেমন ধরো এটা আছে Na2CO3, এটার নাম কি হবে? এটার নাম হবে সোডিয়াম কার্বনেট। যদি রাসায়নিক নাম বলে তাহলে আমরা লিখবো সোডিয়াম কার্বনেট। আর এটাকে আমরা বাড়িতে যে কাপড় কাচার জন্য যে সুতা ইউজ করি, তো সেই সুতাটা হচ্ছে এইটা। তাহলে কাপড় কাচার সুতার যদি রাসায়নিক নাম আসে তাহলে লিখতে হবে সোডিয়াম কার্বনেট। আর যদি আমার সংকেত আছে তাহলে সেই ক্ষেত্রে আমরা এটা লিখবো। আর একটা দেখো Na8CO3, এটার নাম হচ্ছে সোডিয়াম, এবার দেখো এখানে HCO3 আছে, তাহলে HCO3 থাকলে নামটা কি হয়ে যাবে? বাইকার্বনেট। এটা হচ্ছে খাবার সোডা, এটা হচ্ছে কাপড় কাচার সোডা, আর এটা হচ্ছে খাবার সোডা। এই দুটো খুবই আছে। আর যেটা আছে হ্যাঁ, আর একটা জিনিস আসতে পারে যে ধরো তোমাদের এরকম দিল কোশ্চেনটা যে এইখানে উপস্থিত ক্যাটায়ন এবং অ্যানায়নের নাম লিখতে বলবে। তার ক্যাটায়নটা হচ্ছে আমার সোডিয়াম আয়ন, এখানে লিখে দেবো সোডিয়াম আয়ন, আর অ্যানায়নটা হবে HCO3-। তাহলে এইটা হচ্ছে ক্যাটায়ন আর এইটা হচ্ছে অ্যানায়ন। একইভাবে তোমাদের দিল ধরো এটা দিল ক্যালসিয়াম হাইড্রক্সাইড, তাহলে বলো এখানে ক্যাটায়ন কোনটা? তাহলে এখানে ক্যালসিয়ামের যোজ্যতা হচ্ছে এই 2টা, তাহলে এখানে এইটা হচ্ছে ক্যাটায়ন, এর মাথায় এইটা লিখতে হবে, আর এরটা এর নিচেরটা লিখতে হবে। তাহলে এর নিচে কিছু নেই মানে -1, তাহলে এখানে ক্যাটায়ন এইটা আর অ্যানায়ন হচ্ছে এইটা। এইবার এইটা বলো যে AlCl3, এখানে ক্যাটায়ন কোনটা? তাহলে এই চার্জটা মাথায় লিখবো, এখানে ক্যাটায়ন হয়ে যাবে এইটা আর অ্যানায়নটা হয়ে যাবে এইটা। এইখানে বলো এটা ক্যাটায়ন কোনটা হবে? ক্যাটায়ন হচ্ছে NH4+ অ্যামোনিয়াম আয়ন, এখানে পড়লাম, আর Cl- ক্লোরাইড আয়ন। তাহলে ক্লোরাইড আয়নটা হচ্ছে অ্যানায়ন আর অ্যামোনিয়াম আয়নটা হচ্ছে ক্যাটায়ন। এইভাবে বইয়ের মধ্যে অনেকগুলো করা আছে, তো অনেকগুলো এক্সাম্পল দেখিয়ে দিলাম, বাকিগুলো তোমরা বই থেকে একটু দেখে নেবে, ঠিক আছে। কোনো অসুবিধা থাকলে সেটা কমেন্ট বক্সে লিখে জানিও, আমি ক্লিয়ার করার চেষ্টা করব। আচ্ছা, হ্যাঁ, আর একটা জিনিস মনে রাখবে যে যদি NO2 হয়, NO2 যদি হয়, যেমন NaNO2, এটার নাম হবে সোডিয়াম নাইট্রাইট, NO2 থাকলে সেটা হবে নাইট্রাইট। আর যদি NO3 থাকে, NaNO3, তাহলে সেই ক্ষেত্রে নামটা হয়ে যাবে নাইট্রেট। তাহলে নাইট্রেট আর নাইট্রাইটের মধ্যে ডিফারেন্সটা বোঝা গেছে। 2 থাকলে NO2 যদি থাকে তাহলে নাইট্রাইট বলবো, আর NO3 যদি থাকে তাহলে সেটাকে আমরা নাইট্রেট বলবো। তো যে কোশ্চেনগুলো করালাম সেই কোশ্চেনগুলো কিন্তু ভালো করে পড়বে, ঠিক আছে, যে এক্সামের পারপাস থেকে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলোই করিয়ে দিয়েছি। নেক্সট দেখো, হ্যাঁ, আর একটা বলে দিই, হাইড্রোজেন সালফাইড, ঠিক আছে, অনেক ছোটোখাটো জিনিস আছে মিসিং হয়ে যায়, এই জন্য জাস্ট দেখে নিতে হয় যে এটা হচ্ছে হাইড্রোজেন সালফাইড।
এটার নাম হবে হাইড্রোজেন সালফাইড। এটা একটা গ্যাস যেটা হচ্ছে যে প্রচুর দুর্গন্ধযুক্ত গ্যাস, ঠিক আছে, পচা ডিমের মতো গন্ধযুক্ত গ্যাস, এটা হাইড্রোজেন সালফাইড। তো এখানে জোর জোড়া যদি দেয় তাহলে হাইড্রোজেনের হয়ে যাবে 1, সালফারের হয়ে যাবে 2। হাইড্রোজেনের 1 আর সালফারের হচ্ছে 2। আর অক্সিজেনেরটা খেয়াল রাখবে, অক্সিজেন যেখানেই থাকবে অক্সিজেনকে 2 মাস্ট বানাতে হবে, তারপরে অন্য জোর জোড়াগুলো দেখবো, নাহলে কিন্তু ভুল হবেই হবে, ঠিক আছে। যেমন আমরা দেখালাম যে কিউপ্রিক অক্সাইডের ক্ষেত্রে এখানে দেখে মনে হচ্ছে যে কপারের যোজ্যতা 1, লিখে দিলে কেটে দেবে, ঠিক আছে। এখানে কপারের যোজ্যতা অ্যাকচুয়ালি 2, কেননা অক্সিজেনটা 2 বানাতে হবে, তাহলে এখানে 2 বানালে 2 2 করছিলাম, দিয়ে ক্যান্সেল করছিলাম, বুঝা গেছে। তো এই জিনিসগুলো কিন্তু ভালো করে খেয়াল রাখবে। এর পরের দিন আমরা যেটা করবো সেটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়া। তো রাসায়নিক বিক্রিয়া প্রকারভেদ, ঠিক আছে, এই জিনিসগুলো করবো। তো আজকের ক্লাসটা এতদূর পর্যন্ত থাকলো। কোনো রকম কোশ্চেন থাকলে সেটা কমেন্ট বক্সে লিখে তোমরা জানিও। সো গুড বাই।